কাম অন প্রেম, তুমি কেন বুঝতে চাইছো না? এত কথা পেঁচিয়ে লাভ আছে? তুমি যে আমাকে ভালোবাসো না সেটা আমিও জানি, স্পষ্ট জানি। তবুও কেন আমার পেছনে পড়ে আছো? এই কষ্ট এখন আমিও বুঝি প্রেম। কথা শেষ করতে দেয় না প্রেম, হঠাৎই এগিয়ে যায়, বুড়ো আঙুলে তুলে নেয় লাড়ার গাল বেয়ে পড়া অব্যক্ত বেদনার অস্ত্র, ঠোঁটে সেই অমায়িক কোমল হাসি। ডোন্ট ওয়ারি লারা, আমি জানি তোমার চোখে আমি অন্যের জন্য ভালোবাসা দেখতে পাই, স্পষ্টই। লাড়া কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে শূন্য চোখে। কথাগুলো হৃদয়ের কোথাও গুঁড়ো হয়ে যায়, তারপর ধুলো হয়ে উড়ে যায় পাহাড়ের হাওয়ায়। ঠোঁট ভেঙে আসছে লাড়ার, দুঃখের ভাঁজ চেপে ধরেছে কণ্ঠ। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই সোজা হয়ে বসল। বুকের ভেতরে দ্রিম দ্রিম শব্দ যেন যুদ্ধের দামামা বাজিয়ে চলেছে, থামার কোনো নাম নেই। শ্বাসগুলো ভারী চড়ানো। প্রেমও সোজা হয়ে বসল। অদ্ভুত এক নীরবতায় ঘেরা চারিপাশ, চোখের দৃষ্টি দূরে অন্ধকারে তলিয়ে যাওয়া পাহাড়ের টিলায়, যেন অদেখা কোনো উত্তর খুঁজছে শূন্যতার গভীরে। কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের ভার আর বুকের তীব্র হাহাকার। একটু দূরে বসেও যেন হাজার মাইল দূরে দুইটা মন। পাহাড়ের বাতাস হালকা ঠান্ডা হয়ে গেছে, সেই সত্ত্বেও দুজনের বুকের ভেতর জ্বলছে না বলার কথাগুলো। আমি যদি আজ একটু কাঁদি তাহলে কি আমাকে অন্য মেয়েদের মতো দুর্বল লাগবে? প্রেম মৃদু হাসল, সেই হাসিতে কোনো উপহাস নেই, ছিল শুধু একরাশ কোমলতা। ওর কাঠটা বাড়িয়ে দিল চুপচাপ। লাড়া নিঃশব্দে নিস্তব্ধে মাথা রাখলো প্রেমের কাঁধে। প্রেম নিজের জ্যাকেটটা খুলে লাড়ার মুখটা ঢেকে দিল। নাও, আমিও দেখবো না, ইউ ক্যান ক্রাই নাও। লাড়ার ঠোঁট কেঁপে উঠল, গলার ভেতর দলা পাকানোর কষ্টের ঢেউতা ভাঙতে সময় নিল। নিভু স্বরে আওড়ালো, একপাক্ষিক প্রেম কেন এত বিরহ অফিসার? প্রেমের দৃষ্টি স্থির, আকাশের শূন্যতার দিকে তাকিয়ে উত্তর দিল, কারণ এটা একপক্ষিক। ধাক্কা খেলে আগলে ধরার কেউ থাকে না। এই ধাক্কার শেষ কোথায়? যেদিন ভালোবাসা শেষ হবে। লাড়ার গলা হঠাৎই ভেঙে গেল, এক গলিতে আটকে থাকা কান্না বেরিয়ে এলো। কিন্তু এই ভালোবাসা যে আমৃত্যু থাকবে। তবে এই কষ্ট ও আমৃত্যু সঙ্গী হয়ে থাকবে। আচমকা হাউমাউ করে কেঁদে উঠল লাড়া। প্রেমের বুকে আশ্রে পড়ল কষ্টে। দুই হাত দিয়ে প্রেমের শার্ট শক্ত করে খামছে ধরল, সেই জায়গায় যেখানে সুইট কটন ফেব্রিক্সের নিচে লুকিয়ে আছে প্রেমের আহত হৃদয়। ঠিক সেই জায়গাটা যা অন্য কারো ছোঁয়ায় নয়, শুধু ভালোবাসাহীনতার যন্ত্রণায় পুড়ে যায়। প্রেম, ইউ কুড ফিল মাই পেইন, আই অ্যাম ব্রেকিং আপ। আমি দেখেছি নিজের ভালোবাসার চোখে অন্য কারোর জন্য আতঙ্কের ছায়া। যে চোখে যে একদিন কেবল আমার জন্য জ্বলতো আগুন, সেখানে এখন ভয়ের আঁচড়। আমি দেখেছি কিভাবে সেই ভয় ওকে গিলে খাচ্ছে, কিভাবে ও কাঁপছে অন্য কাউকে হারানোর আতঙ্কে। ওর হাত কাঁপছিল প্রেম, গলা কাঁপছিল। প্রেমের চোখে জল জমল, যথাসম্ভব নিজেকে শক্ত রাখলো। আলগোছে হাত রাখলো লাড়ার মাথায়। হুট করে এই সংযম হারিয়ে বুকে আরো শক্ত করে চেপে ধরলো লাড়াকে। কোনো শব্দ নেই, কোনো সান্ত্বনা নেই, শুধু নিঃশব্দে ভাগাভাগি করা কষ্টের ভার। লাড়া অঝরে কাঁদছে, বুকের সবটুকু ভার জল হয়ে গড়িয়ে যাচ্ছে। প্রেমের বুকটাও ভিজে গেল সেই কান্নায়। কোনো শব্দ নেই, শুধু দুটো হৃদয়ের বেদনার কম্পন। প্রেমের চোখ থেকে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল লাড়ার মাথায়। নিঃশ্বাসে মিশ্রিত এক ফিসফিসে শব্দে প্রেম আপন মনে শুধালো, নিজের কষ্টের সাগরে বাঁধ ভাঙতে গিয়ে এভাবে আমাকে ভাসিয়ে দিও না লারা, প্লিজ। কথার কোনো জবাব নেই, শুধু কাদা, বেদনা আর দুটো হৃদয়ের নিঃশব্দ বোঝাপড়া। রাতের নিস্তব্ধতা বাড়তে থাকে লাড়ার আহাজারি। মা মরে যাওয়ার আজ এই প্রথম কাঁদল লাড়া। তারপরেও সে পারে না তার ভালোবাসা আরেকটি অপূর্ণ প্রেম কাহিনী হিসেবে রয়ে যাবে ওর কাহিনী। এই অফিসার, তুই চুপ করে আছিস কেন? কিচ্ছু বল না। তোর আইনে কি অনুভূতি দামানোর কোনো আইন নেই? অন্য নারী ওকে ভালোবাসবে, ওকে ছুবে, আর উত্তপ্ত নিঃশ্বাস পড়বে অন্য কারো খোলা বুকে। এই যন্ত্রণাগুলো আমি কিভাবে সহ্য করব? বল না অফিসার। প্রেম কোনো জবাব দিতে পারে না, শুধু বুকের মাঝে শক্ত করে চেপে ধরে রাখে লাড়াকে। সত্যি বলতে একপাক্ষিক প্রেমের কোনো শব্দ হয় না, কোনো বর্ণনা হয় না, কোনো সান্ত্বনা হয় না, শুধু সয়ে যেতে হয়, সহ্য করতে হয়। রুম থেকে বের হতেই এলিজাবেথের সম্মুখীন হলো রিচার্ড। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। পরক্ষণে রিচার্ড সতর্কতার সহিত দেখল আশপাশ, দেখল নিচে কোনো গার্ড আছে কিনা। সৌভাগ্যক্রমে রাত গভীর, ক্লান্ত গার্ডগুলো নিজেদের দায়িত্ব ভুলে ঝিমিয়ে পড়েছে। সেই সুযোগে এলিজাবেথ বাঙ্কা ছেড়ে পালিয়ে এসেছে। বলুন না, আপনি তাকে স্পর্শ করেননি?
প্লিজ ভেঙে দেবেন না আমাকে। কণ্ঠে যন্ত্রণার চোরা স্রোত। রিচার্ড এক ঝটকায় এলিজাবেথকে রুমের ভেতরে টেনে নিয়ে গেল। দরজা বন্ধ করার আগে আরেকবার চোখ বুলিয়ে নিল চারপাশে। ভেতরে বিছানার উপর অগণিত অস্ত্র আর বুলেটের স্তূপ ছড়ানো। বিছানায় কোনো শীতলতার চিহ্ন নেই, কেবল চাপা উত্তেজনা, অস্ত্রের ভারে। কোথাও লারার উপস্থিতি ছিল না। এলিজাবেথ এক ঝটকায় রিচার্ডের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ওর কণ্ঠ ভাঙা, চোখ দুটো অসম্ভব ফোলা, ভেতরে বেসামাল ঝড় বইছে। বলুন না আপনি ওই মেয়েটাকে স্পর্শ করেননি, আপনাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। রিচার্ড গভীর শ্বাস টেনে শান্ত গলায় জিজ্ঞেস করল। এখানে এলে কিভাবে? এলিজাবেথ অগ্নিশর্মা হয়ে তেড়ে গিয়ে রিচার্ডের বুকে ধাক্কা দিতে দিতে বলল, আমার প্রশ্নটা এটা ছিল না, সত্যিটা বলুন। আপনার স্পর্শ, আপনার প্রতিটি কথা সবকিছু মিথ্যে ছিল। রিচার্ড এলিজাবেথের হাত ধরে শক্ত করে চেপে ধরল। চোখে একরাশ বিষণ্ণতা থাকলে কণ্ঠে কাঠিন্যতা। কোনো কিছু মিথ্যে ছিল না, সবকিছু সত্যি, এক চুলো মিথ্যে নয়। চিৎকার করে উঠল এলিজাবেথ। আপনি আর কতদিন এই মুখোশ পরে থাকবেন? আমায় আর ভেঙে ফেলবেন না। ভাঙতে ভাঙতে আমি শেষ প্রান্তে পৌঁছে গেছি। ছেড়ে দিন এইসব, চলুন না আমরা সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যাই। রিচার্ডের চোখ আটকালো এলিজাবেথের গালে। একসময় যে মুখ ছিল লাবণ্যপূর্ণ, এখন তা বিধ্বস্ত আর আহত। গালে থাবার গভীর দাগ, নাকের পাশে শুকিয়ে যাওয়া রক্তের সরু রেখা। গ্লানিতে ভরা চোখ নিচে নেমে এলো গলার দিকে। শুকনো ঢোক গিলল রিচার্ড। পায়ের চেপে গলায় কালচে দাগ বসে গেছে। এলিজাবেথের জামাও ছেঁড়া, জায়গায় জায়গায় বিদীর্ণ। বুক কাঁপল রিচার্ডের সেই সময়টার কথা ভেবে, সেই কাতর চাহনিগুলো। গভীর নিঃশ্বাস ফেলে রিচার্ড এগিয়ে গেল, নিজের কোটটা খুলে নিঃশব্দে এলিজাবেথের কাঁধে জড়িয়ে দিল। রিচার্ডের ঠোঁটে অম্ল স্বাভাবিক হাসি ফুটে, গভীর তিক্ততার সুরে বলল, আমি যেখানে বলি সেখানেই যাবে? এলিজাবেথ এক নিমেষের জন্য সব ভুলে ছটফটিয়ে উঠল। হ্যাঁ যাব, শুধু ছেড়ে দিন এই অন্ধকার জগৎ, ফিরে আসুন আলোর পথে। রিচার্ড এক পলক তাকিয়ে রইল। ওর কঠোরতা ধীরে ধীরে নরম হয়ে আসছিল। নিঃশব্দে ঠোঁট ছোঁয়াতে যাচ্ছিল রক্তাক্ত অগ ধরে। তখনই হঠাৎ ফোনে টিং শব্দে মেসেজ আসলো। সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল রিচার্ডের কণ্ঠস্বর, দৃষ্টি আচরণ। শক্ত করে চেপে ধরল এলিজাবেথের কবজি, কাটকাট গলায় বলল, তার আগে তোকে এখান থেকে পালাতে হবে। পালাতে মানে? আর বাকি মেয়েগুলো তারা কোথায়? তারা সুরক্ষিত আছে। কোথায়? সত্যিটা বলুন। ড্যাম ইট, কথা বাড়ানোর সময় নেই, কাম। রিচার্ড এলিজাবেথকে টেনে নিয়ে গেল জানালার কাছে। কোনো কথা না বলে হঠাৎ এক লাফে জানালার ওপাশে চলে গেল। নিচে সামান্য জায়গা ছিল পা রাখার, কিন্তু উচ্চতা এতটাই ভয়াবহ যে তা দেখে হতবিহ্বল হয়ে পড়ল এলিজাবেথ। ভয়ে শুকনো ঢোক গিলছে অনবরত। হাইট ফোবিয়া আছে ওর। ওপাশ থেকে রিচার্ড এলিজাবেথের কোমরে শক্ত করে হাত রাখলো। অতঃপর এক নিপুণ কৌশলে এলিজাবেথকে শূন্যে তুলে নিজের দিকে টেনে নিল। এলিজাবেথের চোখ নিচের দিকে পড়তেই শিরদাঁড়া দিয়ে ভয়ানক শীতল স্রোত বয়ে যায়। উচ্চতার ভীতিটা শরীরে ঝড় তোলে। কাপা হাতে খামচে ধরল রিচার্ডের শার্ট। রিচার্ডের এক হাত মজবুতভাবে পাশের পায়ের ধারা, অন্য হাতে এলিজাবেথকে বুকের সাথে শক্ত করে মিশিয়ে রেখেছে ওর শরীরের প্রতিটি কাঁপন ঠেকাতে। তবুও থরথর করে কাঁপছে এলিজাবেথের গড়ন। সরু পথটা এত সংকীর্ণ যে এলিজাবেথের আঁকড়ে ধরা ভীতির বাঁধনে রিচার্ড আর সামনে এগোতে পারছে না। তবুও চোখে অটল প্রতিশ্রুতি। কঠিন হয়ে দেয়ালের সাথে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে। গুনগুন করে কাঁদছে এলিজাবেথ ভয়ে। একটু পর পর শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। হঠাৎই নিচে শোনা যায় গার্ডদের আনাগোনা। ওরা টহল দিচ্ছে একটু পর পর। রিচার্ড চেপে ধরল এলিজাবেথের মুখ, কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কোনো শব্দ নয়। রিচার্ডের গা থেকে ভেসে আসা পারফিউমের ডার্ক স্মেলে আস্তিক্ততা খুঁজে পেল না এলিজাবেথ, বরঞ্চ ওকে যেন খুব করে টানছে। একদম বৃক্ষপাতে খাপটি মেরে রইল এলিজাবেথ। নড়লেই পা ফসকে যাবে। নিভু স্বরে আওড়ালো, কি করতে চাইছেন আপনি? তোমাকে এই আযাব থেকে বের করতে চাইছি। আর আপনি? তার ছেলের হাসি দিল রিচার্ড, কণ্ঠে দৃঢ়তা। আমি এখানেরই দুষ্ট রাজা। রাজারা কখনো রাজ্য ছেড়ে পালায় না। রাজারা শুধু রানীদের বিতাড়িত করতে পারে। রিচার্ড তাকালো এলিজাবেথের দিকে। ফোঁস নিঃশ্বাস ছেড়ে আলগোছের ঠোঁট ছোঁয়ালো এলিজাবেথের মাথায়। তবে সেই শুদ্ধতা আর মৃদু ছোঁয়ার টের পেল না এলিজাবেথ। বুকের মধ্যে আরো শক্ত করে এলিজাবেথকে চেপে ধরল রিচার্ড। রাজা তার রানীর জন্য সবকিছু করতে পারে। সিংহাসনের শীর্ষে বসাতেও পারে, আবার রাজ্য থেকে নির্বাসিতও করতে পারে। এটি কোনো নিষ্ঠুরতা নয়, বরং ভালোবাসার এক অনন্য ও গভীর প্রকাশ, যা মাঝে মাঝে কঠোরতার ছদ্মবেশে ধরা দেয়। বুক থেকে মুখ তুলে রিচার্ডের দিকে তাকালো এলিজাবেথ। চোখে আকুলতার জোয়ার, কণ্ঠে গভীর নির্ভেজাল সমর্পণ।
আপনার কথার মাঝে লুকোনো আর্তটি থাকলেও চোখে নেই। আমি আপনার চোখের ভাষা পড়তে পারি। দয়া করে আমাকে ভুল প্রমাণ করবেন না। পায়ের শব্দগুলো ক্ষীণ হয়ে মিলিয়ে গেল। রিচার্ড তীক্ষ্ণ নজরে দেখে নিল আশেপাশে আর কেউ আছে কিনা। না, চারপাশে এখন নীরব। ফার্ম হাউসের পেছনে আপাতত কেউ আসবে না, অন্তত 20 মিনিট। এলিজাবেথের প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে রিচার্ড ধীর পায়ে এগিয়ে এলো। পায়ের থেকে হাত সরিয়ে নিজের পিঠের চারপাশে এলিজাবেথের হাত শক্ত করে জড়িয়ে ধরালো। লিসেন রেড, তুমি শুধু চোখ বন্ধ রাখো, একদম খুলবে না, ওকে? এটা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। রিচার্ড নিজেও দোহাতে ওকে পেঁচিয়ে ধরল। লাফ দিতে উদ্যত হলো, মৃদু চিৎকার করে উঠল এলিজাবেথ। শরীরে এখনো শীতল কাঁপন বইছে। তপ্ত শ্বাস নিয়ে রিচার্ড এলিজাবেথের উপর ঝুঁকল। দুহাতের গভীরে চেপে ধরল ক্ষত বিক্ষত মুখখানা। বেশি ভয় লাগছে? এলিজাবেথের প্রকম্পিত চোখের পাপড়ি ওঠানামা করলো। ঠোঁট ভেঙে আসছে শুধু। রিচার্ড বুঝতে পারল তার কাছে এমন উচ্চতা থেকে লাফ দেওয়া যতটা সহজ, এলিজাবেথের কাছে ঠিক ততটাই কঠিন। কিছুটা সময় নিল রিচার্ড। বিকল্প পথ খুঁজতে লাগলো। যেই রাজ্য থেকে রানীকে বিতাড়িত হতে হয়, সেই রাজ্য কি খুবই মূল্যবান রাজার কাছে? রিচার্ড চাইল এলিজাবেথের দিকে। ওর চোখ দুটিতে জলোচ্ছ্বাস, যেখানে ছাপা আরতি আর গভীর বেদনা একসাথে বয়ে চলেছে। যে রাজ্যে রানী বিতাড়িত হয় সে রাজ্যের মুকুটে সম্মানের কোনো দীপশিখা জ্বলে না। সেটি মূল্যবান নয়, বরং এক পাপের সমুদ্র, যেখানে রানীর পবিত্রতা মিশে যায় কলঙ্কের জলে। এলিজাবেথ আলতো করে হাত রাখলো রিচার্ডের গালের গভীর কাটা দাগে। কণ্ঠ মৃদু ঝর্ণাধারা, আকুলতায় ঠাসা কণ্ঠে শুধালো। ত্যাগ করুন এই রাজ্য, চলুন আমার সাথে, দূরে কোথাও চলে যাই, সব ছেড়ে নতুন এক পৃথিবী গড়ি। রিচার্ড বিষাদমাখা হাসি দিল, চোখে গভীর শূন্যতা। হেসে বলল, চাইলেই কি ছাড়া যায়? ছাড়তে চাইলেই কি ছাড়তে দেয়? এক মুহূর্তের জন্য থামলো রিচার্ড। এবার কণ্ঠটা বেশ তীক্ষ্ণ হলো, যেন বেদনা শিরায় শিরায় বিদ্ধ হতে চায়। তুই নিষ্পাপ এলি। এই পাপ নগরীতে তোর পায়ের ধুলো পড়াও পাপ। পবিত্র সত্তাদের এখানে কোনো স্থান নেই। এই রাজ্য তোর নয়। রিচার্ডের ফোনে আবারও টিং শব্দে মেসেজ এলো। এবার আর কোনো ভাবনা কিংবা দ্বিধার জায়গা দিল না। এলিজাবেথের মাথা বুকের সাথে চেপে ধরে এক নিঃশ্বাসে লাফ দিল। এলিজাবেথের শ্বাস শুকিয়ে আসছিল। আতঙ্কের ঠান্ডা স্রোতে সারা শরীর কাঁপছিল। জাপটে ধরে রাখলো রিচার্ডকে। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো সবকিছু থেমে গেছে, তবে সামান্য একটা ঝাঁকুনি ছাড়া আর কিছুই অনুভূত হলো না। বলেছিলাম না শুধু চোখ বন্ধ রাখো। তুমি নিরাপদ আছো রেড, আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। রিচার্ড ওকে নিয়ে দৌড়ে গেল ফার্ম হাউসের পেছনের ছোট একটা গেটের দিকে। এটাই ছিল গুপ্তপথ, যা সোজা প্রধান সড়কে ওঠে। লোহার ঝঙ্কানো বেড়ার কাছে পৌঁছানোর পরই এলিজাবেথ হঠাৎ থমকে গেল। তাকিয়ে দেখলো একজন দাঁড়িয়ে আছে। সেই মানবটার কেউ না, তাকবীর। ভালো মানুষ আপনি? তাকবীর জঙ্গলের ভেতর থেকে ছুটে এলিজাবেথের কাছে এলো। অসম্ভব রক্তজবা লাল ওর চোখ দুটো। রিচার্ড শক্ত চোখে তাকালো তাকবীরের দিকে, কণ্ঠে বজ্রের মতো কঠিন আদেশ। গো, ডোন্ট মেক এনি ফাকিং মিস্টেক। ওকে। আজ কেউ কাউকে কোনো প্রশ্ন করলো না, কোনো প্রতিশোধের চিন্তা করলো না। সবকিছুই আজ নিস্তব্ধ, অসহনীয়। এলিজাবেথ নির্বাক। হঠাৎ করে চারপাশটা ওর কাছে এক জটিল গোলকধাঁধায় পরিণত হলো। কিছুই বুঝে উঠতে পারছে না। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে অজানা জন্তুর ভয়ঙ্কর হাঁকডাক। তাকবীর এগিয়ে গেল রিচার্ডের চোখের ইশারা অনুযায়ী। তবে এলিজাবেথ দাঁড়িয়ে রইল থমকে। ওর চোখ রিচার্ডের উপর নিবদ্ধ, পাপড়িগুলো কাঁপছে অনবরত। রিচার্ডও একইভাবে চেয়ে রইল। তাদের দৃষ্টিও যেন সময়ের সীমানা ছুঁয়ে বলছে শেষ বিদায়ের কথা। তাকবীর বাধ্য হয়ে এলিজাবেথের হাত টেনে ধরে নিয়ে যেতে লাগলো। পায়ের গতিতে সাড়া দিল এলিজাবেথ, কিন্তু দৃষ্টি তখন আটকে রিচার্ডের শূন্য অভিব্যক্তিতে। ওরা দৃষ্টির আড়ালে চলে যেতেই রিচার্ড ঠোঁট বাঁকিয়ে ফিসলে হাসলো। বড়সড় একটা সিগারেট ধরালো। সিগারেট জ্বালিয়ে এক টান দিয়ে তারাদের শূন্য আকাশের দিকে তাকালো। আমাদের ভাগ্যটাই এমন যে আমরা চাইলেও কেউ কারোর হতে পারছি না। রিচার্ড ধোয়া ওড়াতে ব্যস্ত। প্রতিটি টানের সঙ্গে শূন্যে ছড়িয়ে দিচ্ছিল নিজের ভার। এটা শেষ হলেই তাকে ঢুকতে হবে সেই রক্তাক্ত খেলার ময়দানে। জীবন মরণের এই খেলায় আজ অসংখ্য নাম যোগ হয়েছে মৃত্যুর খাতায়। তাদের পথের শেষ প্রান্তে পাঠানোই রিচার্ডের মুখ্য কাজ। তবু আজ এই কঠিন রিচার্ড কায়নাতের হৃদয়ের কোথাও তুমুল ঝড় উঠেছে। শক্ত মনের কোনো এক কোণে বড়সড় ফাটল ধরেছে। চিনচিনে ব্যথা হচ্ছে জায়গাটায়। ভাগ্যিস অন্তরের ব্যথা দেখা যায় না। না হয় আজ এই নিষ্ঠুর মানবটা তাকে পুরনো অপরাধের সেই ফাটলে আগুন ঢালত। হঠাৎ একেবারে অপ্রত্যাশিতভাবে ছুটে আসছে এলিজাবেথ। দূর থেকে ওর ভাঙা গলা চিৎকার ভেসে এলো বাতাসে। আমি কোথাও যাব না আপনাকে ছাড়া। জীবন মরণের ভয় উপেক্ষা করে গুলির সম্ভাবনাকে তুচ্ছ করে ছুটে আসছে এলিজাবেথ। ওর পিছু পিছু দুই গার্ড অস্ত্র হাতে দৌড়ে আসছে। রিচার্ড বিদ্যুৎ বেগে গান বের করলো আর
হাত প্রসারিত করে জায়গা করে দিল এলিজাবেথর বুকে। আর তাই হলো। এলিজাবেথ ছুটে এসে আশ্রে পড়লো রিচার্ডের বুকে। ওর ক্ষীণ শরীরকে শক্ত করে জড়িয়ে ধরলো রিচার্ড। এলিজাবেথকে বুকের মধ্যে আড়াল করে নিয়ে গার্ডের উদ্দেশ্যে রিচার্ডের বন্দুক ওঠার আগেই পেছন থেকে দুটি হাত এসে এক গার্ডের মুখ চেপে ধরল। তাকবীর বিদ্যুতের মতো দ্রুততার সঙ্গে ওদের টেনে নিয়ে গেল জঙ্গলের গভীরে। এলিজাবেথের কান্না ক্রমেই রিচার্ডের বুক ভিজিয়ে দিচ্ছে। উম্মাদের মতো বারবার বলে যাচ্ছে ওরা আপনাকে মেরে ফেলবে। রিচার্ড ওর দুই কবজি শক্ত করে ধরে টেনে মাথা তুলে বিরক্তির স্বরে বলল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এসব যা তা বলছো কেন? কান্না তোর আরো বাড়তে থাকলো। আবারও মুখ গুজে দিল রিচার্ডের বুকে। ভাঙা কণ্ঠে বলতে থাকলো, প্লিজ চলুন আমার সাথে, ওরা আপনাকে মেরে ফেলবে, আমি নিজের কানে শুনেছি। ফ্ল্যাশব্যাক। তাকবীরের সাথে এলিজাবেথ জড়বস্তুর মতো হাঁটছিল। কিছু দূরে দূরত্বে তাকবীরের গাড়ি রাখা। এলিজাবেথের চোখে বারবার ভেসে উঠছিল রিচার্ডের শেষ চাহনি। সেই চোখে আকুলতা ছিল, ভয় ছিল, আর ছিল কিছু অপ্রকাশিত বাক্য। সুতীব্র আবেগের তাড়নায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল এলিজাবেথের অন্তঃস্থল। ওরা প্রাচীর ঘেঁষে যাচ্ছিল। ঠিক তখনই প্রাচীর ওপাশ থেকে রাশিয়ান গার্ডদের কথোপকথনের শব্দ ভেসে এলো। এলিজাবেথ থমকে দাঁড়ায়। শব্দগুলো যে ওর হৃদস্পন্দন বন্ধ করে দিল। এই শালা ঝুলছিস কেন? একটু পরেই কিন্তু মিশন শুরু হবে। শালা গ্যাংস্টারকে আজ খালাস করে আমাদের বস এবার ইটালিতেও রাজ করবে। একজন রাশিয়ান হিসেবে ওদের কথা বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না এলিজাবেথের। শ্বাস আটকে রইল ক্ষণিকের জন্য। চুট্টিতে তাকবীরের হাত ছাড়িয়ে অন্তরের গভীর একসাথে ভয় আর প্রেমের ধ্বনিতে পাগলের মতো উল্টো দিকে ছুটল এলিজাবেথ। পায়ের আওয়াজে দুজন গার্ড দেয়াল টপকে এপাশে এসে এলিজাবেথকে দেখে ফেলে। তখন থেকেই তারা পিছু নিয়েছিল এলিজাবেথের। সবটা শোনার পর আপন তাগিদে শক্ত মুষ্টিবদ্ধ হয়ে গেল রিচার্ডের হাত। শরীরের গৌর বর্ণের শিরোপশিরা গুলো স্পষ্ট দৃশ্যমান। এলিজাবেথের সারা শরীর তখনও কাঁপছে। রিচার্ডের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে কেবল বলে যাচ্ছিল, প্লিজ চলুন, আমি আপনাকে হারাতে চাই না। সংকটময় মুহূর্তে রিচার্ড নিজেকে ধরে রাখলো। ক্রোধ চোখে প্রতিশোধের আগুন হয়ে জ্বলছে। কণ্ঠে কর্কশতা, নিঃশ্বাসেও বিষ। আবারও বুক থেকে এলিজাবেথের মাথা টেনে তুলল রিচার্ড। আমার হাতে সময় নেই রেড। তোকে সকালের আগে এই অভিশপ্ত জঙ্গল ত্যাগ করতে হবে। এলিজাবেথ অনড়, একই আটটি কণ্ঠে, আপনাকে ছাড়া আমি কিভাবে চলে যাই? চলুন আমার সাথে, প্লিজ চলুন। ওরা খুব হিংস্র, জানে মেরে দেবে আপনাকে। এলিজাবেথের চোখ থেকে ঝরা প্রতিটি অশ্রুই আজ রিচার্ডের নামে লেখা। রিচার্ড শক্ত ঢোক গিলল। আবেগে গা ভাসিয়ে দম বন্ধ করে আজ সরাসরি প্রশ্ন করেই বসলো, আমাকে মেরে ফেলবে শুনে তোর এত কষ্ট হচ্ছে কেন? এই প্রশ্ন যেন আকাশ বাতাসকে চূর্ণ বিচূর্ণ করে দিল। আজ আকাশ বাতাস, জঙ্গলের প্রতিটা গাছপালা থেকে শুরু করে কীটপতঙ্গগুলো জানলো এলিজাবেথের ভেতর বহুদিন ধরে বয়ে আসা গুপ্ত প্রেমের সংবাদ। সমস্ত ভয় দোটানাকে জয় করে চেঁচিয়ে উঠল এলিজাবেথ, কারণ আমি পাপী হয়েছি আপনাকে ভালোবেসে। বুকের গভীরে তীব্র একটা ধাক্কা খেল রিচার্ড। বা হাত আপনা আপনি গিয়ে ঠেকলো বুকের মাঝখানে। হৃদস্পন্দন থমকে থাকলো এক মুহূর্তের জন্য। শরীর কিছুটা টলে উঠলো। আবেগকে গায়ে ভর করতে দিল না রিচার্ড। আজ যে তার বিরাট মিশন আছে। এই মিশনে পথে তার বেপরোয়া হওয়া প্রয়োজন। আর তার প্রথম ধাপ হলো এলিজাবেথকে জঙ্গল থেকে নিরাপদে সরিয়ে দেওয়া। কঠিন কণ্ঠে রিচার্ড বলে উঠল, কিন্তু আমি তোকে ভালোবাসি না। এই কথায় সবকিছু স্তব্ধ হয়ে গেল এলিজাবেথ। গরম টলে উঠলো কিছুটা, তবুও শক্ত করে চাপড়ে ধরলো রিচার্ডকে। এলির বাচ্চা, এখন পাগলামির সময় না। আমার দুর্বলতা হিসেবে ওদের টার্গেট তুই। তোকে পালাতে হবে এখনই। আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে কিসের দুর্বলতা? নিজের থেকে এলিজাবেথকে টেনে ছাড়াতে চাপা গলায় বলতে থাকলো রিচার্ড, পালা এলি পালা, তোকে পালাতে হবে আজ। নড়ে না এলিজাবেথ। প্লিজ চলুন আপনি আমার সাথে, ওরা আপনাকে মেরে ফেলবে। আমি মরলে তোর কি? আমার জীবন থেকে একটা বড় কষ্ট দূর হয়ে যাবে। তোকে আমি কেন এত ঘৃণা করি জানিস? কারণ তুই দুর্বল। দুর্বল মানুষ আমার পছন্দ না। দূরে থাকবি আমার থেকে, সরে যা। এর মধ্যে তাকবীর ছুটে আসে। ওর হাত দুটো রক্তে ভেজে। অ্যালোকেশন ফর গড সেক, প্লিজ চলো। রিচার্ড কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছিল না এলিজাবেথের বাঁধন থেকে। দুর্বোধ্য মেয়েটার আঙ্গুলগুলো রিচার্ডের অস্তিত্ব আঁকড়ে ধরে রাখতে চাইছে। রিচার্ডের ভেতর কাঁপছে। অবশেষে এক তীব্র টানে নিজের অস্তিত্বকেই টেনে যেন ছিঁড়ে ফেলে সরে দাঁড়ালো রিচার্ড। তাকবীর এসে এলিজাবেথকে টেনে ধরে। শক্ত হাতের বাঁধনে ওকে জঙ্গলের গাঢ় অন্ধকারে টেনে নিয়ে যেতে শুরু করলো। কিন্তু এলিজাবেথ ওর শরীর তাকবীরের সঙ্গে এগোলেও আত্মা থেকে গেল রিচার্ডের কাছে। প্রতিটা পা টানতে টানতেও ফিরে যেতে চায় সেই মানুষটার কাছে, যার চোখে
নির্ভার শূন্যতা আর বুকের ভেতরে চাপা পড়া ঝড়। যে মানুষটাকে ঘৃণা করে বলেও রক্ষা করে গিয়েছে সব সময়। জঙ্গলের কোনায় কোনায় প্রতিধ্বনিত হতে থাকে এলিজাবেথের হাহাকার। আহাজারি ভেঙে পড়ে পাতার ফাঁকে ফাঁকে। শরীর টেনে নেওয়া যায়, কিন্তু আত্মাকে কে আটকে রাখতে পারে? এলিজাবেথ বারবার ছুটে আসতে চায়, প্রতিবার বাধা পায়, তবু থামে না। অ্যালোকেশি, দয়া করে চলো, ওরা যে কোনো সময় এসে পড়বে। এলিজাবেথ ছটফটে চোখে তাকিয়ে থাকে রিচার্ডের পানে, হাউমাউ করে কেঁদে উঠল। ভালো মানুষ, ওরা মেরে ফেলবে লোকটাকে, ছাড়ুন আমাকে। ওকে সামনে টেনে নিয়ে যেতে যেতে তাকবীর বলল। পরিস্থিতি বোঝার চেষ্টা করো অ্যালোকেশি। রিচার্ড দূরে থেকে নিস্তব্ধভাবে চেয়ে আছে এলিজাবেথের দিকে। এলিজাবেথের বুকের ভেতর ঝড় ওঠে, আর্তনাদের স্বরে চেঁচাতে থাকে। ছেড়ে দিন আমাকে, আপনি এতটা নির্মম হবেন না। ওরা ধ্বংস করে দেবে আপনাকে। ওনাকে নিয়ে চলুন আমাদের সাথে, ভালো মানুষ, নিয়ে চলুন ওনাকে। একটা সময় জঙ্গলের গহীনে হারিয়ে গেল সব আর্তনাদ, সব আহাজারি। বাতাসও যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল, প্রকৃতির মতো শ্বাসরুদ্ধকর হয়ে। রিচার্ড দাঁড়িয়ে রইল কিছুক্ষণ নির্জনতার ভারে থমকে। অকস্মাৎ ভেঙে পড়া মানুষটার মতো হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে, নত দৃষ্টি নিবদ্ধ করল মৃত্তিকায়। যেন সেই মাটির ভেতরেই খুঁজছে এলিজাবেথের চলে যাওয়া অস্তিত্ব। মাটির সাথে কথা বলল রিচার্ড। আমাকে ভালোবাসলেও কখনো মুখে আনিস না এলিজান। আমি পাপ। আমাকে ভালোবাসি বলতে গিয়েও তুই পাপী হয়ে যাবি। তোর শুদ্ধতা আমার মতো এক পাপীর নামে কলঙ্কিত হোক, এটা আমি চাই না। কিছু মানুষ চাইলেও পারে না অনুভূতি প্রকাশ করতে। কারো অনুভূতির গভীরতা শব্দের সীমা ছাড়িয়ে গেলেও তারা থাকে নিশ্চুপ, নিঃশব্দ। হাওমাও করে কেঁদে ফেলা বা বুক চিতিয়ে বলে দেওয়া এসব শোভা পায় না তাদের চরিত্রে। তেমনই এক বিরল চরিত্র রিচার্ড। মুখ ফুটে বলতে পারেনি প্রিয় মানুষটার দহনে কতটা দগ্ধ হচ্ছিল তার ভেতরটা। তাকে থাকতে হয়েছে কঠোর, তার চরিত্রের সাথে যে এটাই চায়। আকাশ সমান ভালোবাসাও রয়ে গেছে অব্যক্ত, তবুও সে ভালোবাসার রক্ষা করতে পিছু হটেনি রিচার্ড। আজ সমস্ত অহংকার ভেঙে সাহায্যের জন্য হাত পেতেছিল প্রতিদ্বন্দ্বীর কাছে, শুধুমাত্র সেই মানুষটার জন্য। রিচার্ড জানতো এলিজাবেথকে এখান থেকে আজ উদ্ধার করা অসম্ভব। মার্কো পুরো জঙ্গল তার নিয়ন্ত্রণে নিয়ে সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এটা ওদের ডিলেরই একটা অংশ, কারণ এই প্রফেশনে নেই বিশ্বাস। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দেয় না। রিচার্ডের লোকজন কাজের উপযোগী নয় এখানে। বাধ্য হয়ে সে সাহায্যের হাত বাড়িয়েছে তাকবীরের দিকে, যে তার চিরশত্রু। মার্কোর হাত থেকে এলিজাবেথকে বাঁচাতে তাকবীরই একমাত্র ভরসা। তাই তো সন্ধ্যায় জঙ্গলের বাইরে দেখা করে তাকবীরের সাথে। নিজের গুরুত্বপূর্ণ কার্ডটি তুলে দিয়েছিল রিচার্ড তাকবীরের হাতে, যেটি ছাড়া তাকবীরের পক্ষে জঙ্গলে প্রবেশ করাই সম্ভব ছিল না। রিচার্ড চাইলেই তার ক্ষমতা জাহির করে সবার সামনে এলিজাবেথকে নিজের স্ত্রী বলে দাবি করে ওকে প্রোটেক্ট করতে পারত। শক্তি প্রদর্শন করে এলিজাবেথকে বাঁচিয়ে নেওয়া রিচার্ডের জন্য কোনো কঠিন কাজ ছিল না, কিন্তু সেটাই হয়ে যেত এলিজাবেথের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। রিচার্ড জানে তার পাপ সাম্রাজ্যের কোনো সদস্য যদি এলিজাবেথের অস্তিত্ব ঘন অক্ষরে টের পায়, তবে এলিজাবেথের জীবন ঝুঁকির মুখে পড়বে। ওর দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে শত্রুরা আঘাত হানবে, আর প্রতিবার সে আঘাত গিয়ে পড়বে এলিজাবেথের উপর। তাই রিচার্ড কঠোর ছিল। ওর মুখের কঠিন শাসনের আড়ালে লুকিয়েছিল এক অদম্য ভালোবাসা। কিন্তু মার্কোর তীক্ষ্ণ চোখ সবই দেখছিল। তার সন্দেহ ক্রমাগত বেড়েই চলছিল। সেই সন্দেহকে ভিন্ন পথে পরিচালিত করতে রিচার্ড সাজিয়েছিল এই নাটক। নিজেকে শক্ত করে রেখেছিল যেন অনুভূতির এক কোণা প্রতিফলিত না হয়। এলিজাবেথের জন্য এই কঠোরতার আড়ালে ছিল তার সবচেয়ে বড় সুরক্ষা। অকস্মাৎ রিচার্ড চুল খামচে ধরল। সন্ধ্যা সেই তিক্ত মুহূর্তগুলো মাথায় ভিড় করছে। এর প্রথম সে কারো কাছে নত হয়েছে। নিজের অহংকারের গলা টিপে প্রিয় মানুষটাকে বাঁচানোর জন্য মাথা নিয়েছে। স্মৃতির ভার টেনে নিয়ে গেল জঙ্গলের শেষ প্রান্তে সে অসহ্যকর মুহূর্তে। জঙ্গলের কিনারে মুখোমুখি দাঁড়িয়ে দুই চিরশত্রু, তাকবীর আর রিচার্ড। তাকবীরকে নিজেই ফোন করে ডেকেছিল রিচার্ড, কারণ তার প্ল্যানের একমাত্র কুশীলব তাকবীর। তবে তাকবীর এ সুযোগ হাতছাড়া করেনি, নিজের ঝাঁজ মিটিয়ে নিয়েছিল। তোর বউ তুই সেভ কর, আমার কাছে সাহায্য চাচ্ছিস কেন? তাকবীরের ঠোঁটে বিটুপের হাসি স্পষ্ট। রিচার্ড দাঁতে দাঁত পিষে তপ্ত শ্বাস ফেলল। এটাকেই বলে হাত গর্তে পড়লে পিঁপড়েও কাঁদা ছোড়ে। এমন একটা পরিস্থিতিতে পড়েছি। তুই জানিস তোকে মারার ইচ্ছে কত, কিন্তু ফাদারের দেয়া প্রতিশ্রুতি আটকে রেখেছে। আর গালি তাও দিতে পারছি না, কারণ ওর কাছে দেয়া প্রতিশ্রুতি। রাগে ফুটতে থাকা রিচার্ডকে দেখে তাকবীর হো করে হাসতে লাগলো। কোনো উত্তর না দিয়ে পেছন ফিরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই অপ্রত্যাশিত কিছু ঘটল। রিচার্ডের গলা নেমে গেল।
একটা নত ভাঙা স্বর। কি করলে সাহায্য করবি? তাকবীর থেমে পেছনে তাকালো। বিদ্যুপার সুযোগের গন্ধ পেয়ে রুষ্ট গলায় বলল, ওকে, নট এ প্রবলেম। বলে তাকবীর আবার উদ্যত হয়ে চলে যাওয়ার জন্য। দু কদম এগোতেই হঠাৎ থেমে গেল পায়ের গতি। প্লিজ হেল্প মি, মিস্টার তাকবীর দেওয়ান। তাকবীর বিস্ময়ে হতভম্ব। রিচার্ডের ঠোঁট থেকে এমন অনুরোধ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আবারও খাদযুক্ত কণ্ঠে অনুরোধ করল রিচার্ড। প্লিজ। একটা একক শব্দ, অথচ সেটা যেন রিচার্ডের সমস্ত অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাকবীর প্রশান্তিময় শ্বাস ফেলে হাসতে হাসতে রিচার্ডের নিকটে এসে দাঁড়ালো। তুই কি ভেবেছিস শুধুমাত্র তোর কথার উপর নির্ভর করে থেমে থাকতাম আমি? না, জ্বালিয়ে দিতাম এই জঙ্গল। সাথে সাথে অট্ট হাসিতে ফেটে পড়ল রিচার্ড। চোয়াল শক্ত হলো তাকবীরের। সরে যা আমাদের মাঝখান থেকে, ভালো থাকবি। আমি সবকিছু ধ্বংস করে দিব আমার এলোকেশিকে পাওয়ার জন্য। ঠোঁট কামড়ে খুব মজা করে হাসলো রিচার্ড। নিজের জানকে ছাড়ার কথা বলছিস? মোহ হলে সত্যি ছেড়ে দিতাম, বিশ্বাস কর। নারী বিষয়ে আমি একদমই পড়তে চাইনি। বসন্তের বাতাসে বৃক্ষ ভাঙে না, বরং নতুন করে পাতা গজায়। এবারে ইতিহাসে কোনো বিরহ থাকবে না, এলিজাবেথ থাকবে আমার। থামলো তাকবীর। লম্বা শ্বাস ফেলে আবার বলতে শুরু করলো। আর হ্যাঁ, থ্যাঙ্কস। আমি নিজে হয়তো আবার বাপকে এত ভয়ঙ্কর মৃত্যু দিতে পারতাম না। রক্তের একটা টান আছে তো, অ্যান্ড ইয়েস, হি ডিজার্ভ ইট। বাঁকা হাসি দিল রিচার্ড। আরেক কদম এগিয়ে একদম তাকবীর সান্নিধ্যে দাঁড়ালো, কণ্ঠে প্রতিশোধ স্পৃহা। হিসেব বরাবর। তুই আমার দ্বিতীয় বাপকে মেরেছিস, আর আমি তোর আসল বাপকেই মেরে দিলাম। হ্যাঁ, তাকবীরে ছিল ফাদারের খনি। নিজের উপর এবং এলিজাবেথের উপর পরপর আঘাতের প্রতিশোধের তাড়নায় ওকে ঠেলে দিয়েছিল সেই ষড়যন্ত্রের জালে, যেখানে ফাদারের মৃত্যু ছিল একমাত্র সমাধান। আর রিচার্ড, সে তো সব জানতো শুরু থেকে। তাহলে কেন চুপ ছিল রিচার্ড? উত্তরটা একটাই, এলিজাবেথ। ওর উপর আঘাতের ভার পৃথিবীর বুকে কোনো হৃদয় ধারণ করতে পারেনি, আর কোনোদিন পারবেও না। রিচার্ডের নীরবতাই ছিল তার ভালোবাসার সবচেয়ে করুণ ভাষা, যেখানে প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত হতো এলিজাবেথের নাম। উঠে দাঁড়ালো রিচার্ড, গম্ভীর পায়ে এগিয়ে গেল বাংকারের দিকে। চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত ভয়াল নিস্তব্ধতা। ভিতরে এক কক্ষ থেকে ভেসে আসছে হাড় ভাঙার খটখটে শব্দ, তাতে মিশে আছে চাপা যন্ত্রণার গুঞ্জন। কিছুক্ষণ আগে মেয়েদের বন্দরের দিকে পাঠানো হয়েছে, তাই বাংকারে এখন কোনো গার্ডের টিকটিও নেই। রিচার্ড শার্টের হাতা রোল করতে করতে পৌঁছালো সেই কক্ষে, যেখানে এলিজাবেথকে নিয়ে যাওয়া হয়েছিল। দরজার ফাঁক দিয়ে আলো ফোটা ফোটা গড়িয়ে পড়ছে, আর তার মাঝখানে বসে আছে লুকাস। মুখ জুড়ে এক বিকৃত হাসি, হাতে রক্তমাখা চাপাতি। রিচার্ডকে দেখা মাত্র চাপাতি নামিয়ে রেখে আরো বড় করে হাসলো, ঠান্ডা শিকারের মতো হাসি। চারপাশে ছড়িয়ে রয়েছে তাজা রক্তের পিচ্ছিল গন্ধ, যেটা মাটি পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। রিচার্ড বড় একটা ছুরি হাতে নিয়ে বসলো। ইতিমধ্যে লুকাস কোনো অংশ অবশিষ্ট রাখেনি, তার সমাপ্তির দায়িত্ব সে নিজেই নিল। 24 কপাটি বের করে উঠে দাঁড়ালো লুকাস। হেসে মুখের রক্ত হাতের পিঠ দিয়ে মুছতে মুছতে বেরিয়ে গেল দরজা আটকে। ভেতরে ভাসতে থাকতে চুরির নির্মম খচখচ শব্দ, আর বাতাস ঘন করতে থাকে মাংস ছিঁড়ে যাওয়ার করুণ শব্দে। রক্তের ঝাপটে এসে পড়তে থাকে চওড়া তামুকে। প্রাণহীন দেহের অস্তিত্ব বিনাশের বর্বর উল্লাসে মেতে উঠল রিচার্ড। ধ্বংসযজ্ঞ চলছে সেই গার্ডের নিথর দেহের উপর, যার দৃষ্টি আর স্পর্শের তীব্র লালসা ছুঁতে চেয়েছিল এলিজাবেথকে। কিন্তু তার সেই বাসনা পূর্ণ হওয়ার আগেই নেমে এসেছিল ভয়ঙ্কর এক শাস্তি। লুকাস আগে থেকে অবস্থান করছিল সেই কক্ষে। তখন গার্ডের হাত এলিজাবেথের কাঁধ স্পর্শ করার আগে আরেকটা দানবীয় থাবা পড়েছিল তার কাঁধে। রিচার্ড রক্তমাখা হাত দুটো ছাড়তে ছাড়তে বাংকারের অন্ধকার করিডোর পেরিয়ে আসছিল। হঠাৎ সামনে পড়ল ন্যাসো আর লুকাস। তিনজনের চোখে মুখে সেই চিরচেনা ঠান্ডা রহস্যময় হাসি। লেটস বিগিন দ্য কিলিং মিশন গাইস। নেশো হালকা হেসে রুমাল এগিয়ে দিল। রিচার্ড মুখের রক্ত দাগ মুছতে মুছতে নির্লিপ্ত গলায় জিজ্ঞাসা করলো, প্ল্যান সি ডান? নেশো একবার ঘড়ির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জবাব দিল, অলমোস্ট বস। মার্কোর ডিভাইস অলরেডি হ্যাক করা হয়েছে। আপনি সিগন্যাল দিলেই বার্তা গার্ডদের কাছে পৌঁছে যাবে। তারপর সবাই যখন ব্যাংকারে জড়ো হবে, এক ব্লাস্টেই সব শেষ। ক্লিন অ্যান্ড ফাস্ট। রিচার্ডের মুখে হালকা টান পড়ল। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হঠাৎই নেশোর দিকে ঝাঁপিয়ে পড়ে কলার চেপে ধরল। তোমরা তোমাদের ম্যামের নাম্বার পেলে কোথায়? আই নো তুমি ওর ফোনে ছবিগুলো পাঠিয়েছো। আমাদের স্টক করা হচ্ছে, রাইট? প্রথমে আতঙ্কে শ্বাস আটকে এলেও পরক্ষণেই নিজের সেই সাপের মতো ঠান্ডা হাসি ফোটালো নেশো। অবিলম্বে আওড়ালো,
বস রিল্যাক্স। রিয়ানকে দিয়ে আপনার ফোন হ্যাক করিয়ে সেখান থেকেই ম্যামের নাম্বার কালেক্ট করেছি। এবার যদি আমরা হাত না লাগাই তাহলে এই জন্মে আপনার আর ম্যামের সংসার দেখা হবে না। রিচার্ডের আঙ্গুলগুলো আরো শক্ত হলো নেশোর কলারের চারপাশে। ক্ষীণ হাসি ঠোঁটে জমে গিয়েছিল, তবে চোখে ছিল এক ধরনের নিঃশব্দ বজ্রপাত। কিছুক্ষণ পর হঠাৎই নেশোকে ছেড়ে দিয়ে পেছনে সরে এলো রিচার্ড। সংসার? আমি সংসার খুঁজতে আসিনি নেশো। আমি যা চাই তা পেতে কিভাবে খেলতে হয় সেটাই শিখে এসেছি। নেশো কাশতে কাশতে গলাটা ঠিক করলো। লুকাস পাশে দাঁড়িয়ে ফিক করে হেসে ফেলল। রিচার্ড মুখ ফিরিয়ে গম্ভীর গলায় বলল, প্ল্যান সিতে কোনো গ্যাপ যেন না থাকে, কারণ আমি কারোর জন্য দ্বিতীয়বার ভাবি না, তোমাদের ম্যাম ছাড়া। লুকাস কুটিল হেসে বলল। ও প্রেম। থমকালো রিচার্ড। স্টপ টকিং ননসেন্স। হাউ অ্যাবাউট প্ল্যান বি? নেশো আর লুকাসের মুখ গম্ভীর হয়ে গেল। নেশো ঠোঁট ভিজিয়ে সংযত কণ্ঠে উত্তর দিল, সকল মেয়েদের বন্দরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বস। আপনার নির্দেশনা মতো 25টা মেয়েকে আলাদা ট্রাকে তোলা হয়েছে। গুড জব। নেশো একটু দ্বিধা নিয়ে প্রশ্ন করল, কিন্তু বস ওই মেয়েগুলোকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? রিচার্ডের চোখে এক ধরনের নির্লিপ্ত শূন্যতা। ঠান্ডা গলায় জবাব দিল, ওরা ওদের ডেস্টিনিতে এই নরক চায়নি। যারা ইচ্ছাকৃতভাবে অন্ধকারে পা বাড়াতে চায় না তারা আলোতেই থাকুক। ডেস্টিনিটি? তবে এমনও তো হতে পারে ম্যামের ডেস্টিনিটিতে আপনি নেই, তখন? রিচার্ডের ঠোঁটে এক ক্ষীণ তাচ্ছিলের হাসি খেলে গেল। এখন ডেস্টিনি শব্দ থাকবে আমার চ্যাপ্টারের বাইরে। লুকাস এবার হালকা ভুরুকুচকে জিজ্ঞাসা করলো, এটা কি শুধু ম্যামের ক্ষেত্রেই প্রযোজ্য? রিচার্ডের চোখের পলক পড়ল না, গলায় কোনো উথাল পাথাল ভাবও নেই। হ্যাঁ। শুরু এক শব্দে জবাব দিয়ে সামনে হাঁটা শুরু করলো। পিছু পিছু গেল ওরা। লুকাস পায়ে পা মিলিয়ে রিচার্ডের পাশে হাঁটছিল। হালকা ঠোঁটের কোণে হাসি টেনে জিজ্ঞাসা করলো, বস প্ল্যান এ? রিচার্ডের ঠোঁটে রহস্যের ঘনাঘাটা, চোখের কোণে টুকরো অন্ধকার হাসি ফুটে উঠেছে। ঠান্ডা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আজকে রাশিয়ান ভোজন হবে লোকা। আমার পিটবুলগুলো খুবই ক্ষুধার্ত। নেশো ট্যাবের স্ক্রিনে চোখ গেঁথে রেখেছিল ফার্ম হাউসের সিসিটিভি ফুটেছে। আচমকা মুখের রং বদলে গেল, গলার শুষ্কতা গিলতে গিলতে চাপা স্বরে বলল, বস একটা ব্লান্ডার হয়ে গিয়েছে। রিচার্ডের পা থামে। হোয়াট? আনলাকিলি মার্কোর ঘুম ভেঙে গিয়েছে। আমার মনে হয় মার্কো জুসটা খায়নি। দ্যাটস ফাকিং বুলশিট। শক্ত হয়ে উঠল রিচার্ডের চিবুক। এখন কি হবে? মার্কো যদি জানতে পারে 25টা মেয়ে শেপে উঠছে না তখন? আর বাংকারে গিয়ে যদি ম্যামকে খুঁজে না পায় তখন তো ওকে আর আটকানো যাবে না বস। প্রথম প্রভাত। ছোট ছোট চড়ুই পাখির আনাগোনা। আশপাশ ভরে উঠেছে বাড়ির পেছনের গাছের ফাঁক দিয়ে ভেসে আসা দুষ্টু মিষ্টি কিচির মিচিরে। আলো এখনো পূর্ণ জাগেনি। এলিজাবেথ ভোরের আলো ফোটার আগেই যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয়। তাকবীর আর কিছু বলল না। এলিজাবেথ তার কথা রেখেছে। এবার তাকবীরের পালা। লাগেজ গোছানো শেষ। এলিজাবেথও পুরোপুরি তৈরি। তাকবীরও প্রস্তুত। ওকে চাচার বাড়ি পৌঁছে দেবে। হঠাৎ কলিং বেলের শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। এই ভোরবেলায় কে এলো ভেবে এলিজাবেথ নিজেই দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে দারোয়ান, হাতে বড়সড় একটা ফাইল। বড় মালকিন, এটা আপনার জন্য এসেছে, আপনাকেই খুলতে বলা হয়েছে। এলিজাবেথ অবাক হয়ে ফাইলটা হাতে নিল। কে পাঠিয়েছে? সেটা তো জানি না, বলল যেন আপনার হাতেই দেওয়া হয়। বলে দারোয়ান চলে গেল। ফাইলটা হাতে নিয়ে বারবার উল্টে পাল্টে দেখলো এলিজাবেথ। কোনো প্রেরকের নাম নেই, শুধু অচেনা সিলমোহর। কপালে ভাঁজ ফেলে গিয়ে বসলো সোফায়। ধীরে ধীরে ফাইলের ক্লিপ খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো বেশ কিছু কাগজপত্র। এলিজাবেথের দৃষ্টি আটকে গেল একটি লাইনে, গোপনীয়, শুধুমাত্র প্রাপক পড়ার জন্য। মুহূর্তে ঘর ভরে উঠলো অজানা এক উদ্বেগের ভারে। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রথম ফাইলের পাতা উল্টাতে উল্টাতে এলিজাবেথের ভুরু কুঁচকায়। দেশের নামি দামি গণ্যমান্য ব্যক্তিদের নাম, তাদের জীবনের আদ্যপান্ত লেখা, সম্পত্তির হিসাব, লেনদেনের তথ্য, এমনকি কিছু গোপন তথ্য যা সাধারণ মানুষের জানার কথা নয়। এলিজাবেথ কিছুই বুঝে উঠতে পারে না এসব তার কাছে কেন পাঠানো হয়েছে। হঠাৎ চোখ আটকল একটু পরিচিত নামে। হৃদস্পন্দন থমে গেল এক মুহূর্তের জন্য, কিন্তু পরক্ষণে নিজেকে বোঝালো একই নাম তো অনেকেরই হতে পারে। তেমন আমলে নিল না। ফাইলটা সরিয়ে নিল এলিজাবেথ। ভেতর থেকে বের করলো আরেকটি খাম। খুলে আটকে উঠল। বিগত 12 বছরের সব নিখোঁজ শিশুদের রিপোর্ট, সবার ছবি, বয়স, ঠিকানা, নিখোঁজের তারিখ।
পাতার পর পাতা জুড়ে শত শত নাম, প্রতিটি নিষ্পাপ মুখের ছবি যেন ভীষণ ভারী করে তুলল ঘরের বাতাস। এলিজাবেথের মুখ গম্ভীর হয়ে এলো, বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা অনুভূত হচ্ছে। অবশেষে বের করলো শেষ খামটি। এখানে ছিল কিছু শিশুদের মৃত্যু সনদ, নির্দিষ্ট তথ্য, বয়স, মৃত্যু কারণ, আর সবার নিচে রাখা ছোট্ট একটি মেমোরি কার্ড। সেটা হঠাৎ থমকে যায়। গলার কাছে জমে থাকা শ্বাসটা এক শক্ত ঢোক গিলে নামায় এলিজাবেথ। সাহস সঞ্চয় করে মেমোরি কার্ডটা টিভিতে লাগায়। ভিডিও চালু হতে এলিজাবেথের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ঠোঁট কাঁপতে থাকে অনবরত, চোখ বড় বড় হয়েছে আতঙ্কে। কান নিষ্কণে জমে থাকা নোনা জল ফোটায় ফোটায় ঝরে পড়ছে। শরীর জমে যায় সেখানে। ভেতরে তোলপাড় ঢেউ খেলে গেলেও দৃষ্টি সরে না টিভির পর্দা থেকে। বর্তায় ভেসে উঠল এক নৃশংস ভয়াবহ দৃশ্য। একটা শীতল ল্যাব, চারদিকে ঘন কেমিক্যালের ধোঁয়ায় ঢাকা। মৃত্যু আর জীবনের মাঝখানে এক অদ্ভুত বিভাজন রেখা টানিয়ে রাখা হয়েছে এখানে। স্টেনলেস স্টিলের টেবিলের উপর শুয়ে আছে ছোট ছোট নিথর দেহ, নিঃসার, নির্দোষ, নিষ্পাপ প্রাণ। ক্যামেরা ধীরে ধীরে জুম করে এগোতে থাকে আর এলিজাবেথের হৃদস্পন্দন থামতে থাকে। সাদা ডাক্তারের পোশাকে দাঁড়িয়ে আছে তাকবীর। নির্লিপ্ত ও ঠান্ডা চোখে নিখুঁতভাবে কাজ করছে, যেন বহুবার চর্চা করা কোনো শৈল্পিক দক্ষতা। ছোট্ট দেহগুলোর বুক পেট চিরে বের করে নিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কিডনি, লিভার, সবকিছু। কাটার সময় তাকবীরের হাতে কোনো কাঁপুনি ছিল না, আর না মুখে কোনো ভাবলেশ। আশেপাশে কিছু মানুষও সাদা ল্যাব কোট পরে ব্যস্ত। তারা ছোট ছোট ব্যায়ামে সংরক্ষণ করছে অঙ্গগুলো। এক সারি তাক জুড়ে থরথরে সাজানো ব্যায়াম, প্রতিটিতে ছোট ছোট চোখ, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমিক্যালের মাঝে ভাসছে। চারপাশে শুধু ব্লাড, ব্যাগ, অপারেশন টুলস আর নিরাপত্তা। শরীর ঠান্ডা হয়ে আসে, বুকে গুমোট এক যন্ত্রণা। শ্বাস নিতে গিয়ে এলিজাবেথ হাঁপিয়ে উঠছে। তাকবীর, যে মানুষটি তার সবচেয়ে আপন, সেই মুখ এখন এক ভয়ঙ্কর দানবে রূপান্তরিত। এ কি তার ভালো মানুষ, তার আলোর দিশারি, শান্তির পূজারী? এলিজাবেথ অনুভব করল পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। চোখের জলগুলো আজ করল না কোনো কৃপণতা, টপ টপ করে অশ্রু ঝরছে। গালের বাঁক বেয়ে গ্রীবা ভিজিয়ে ছোট্ট এক জলরেখা তৈরি করছে। ভেতরের সমস্ত জ্বালা গলে বেরিয়ে আসছে সেই স্রোতে। নিঃশ্বাসটা বুকে আটকে আছে, যা নামছেও না, উঠছেও না। টান টান করে শ্বাস নিতে চাই, কিন্তু ওই যে বুকের কাছে জমাট বাঁধা, কোনোভাবেই শ্বাস টানা যাচ্ছে না। একবার দুবার, তারপর হঠাৎ হেসকি উঠল। গলা শুকিয়ে কাট, বুকের ভেতরে চেপে থাকা যন্ত্রণা টেনে তুলছে যেন কেউ ভেতর থেকে। শরীর থরথর করে কাঁপছে, হেসকিতে ঘাড়ের রগে টান পড়ছে। বুকে তীব্র ব্যথা, পাশে কারো ছায়া অনুভব করলো এলিজাবেথ। কষ্টসাধ্য এক চাহনিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। অবসরণীয় অবাক ভেজা দৃষ্টি গিয়ে আটকালো সে মুখে তাকবীর, তার ভালো মানুষ। দুজোড়া চোখের মধ্যে ভয়, অবিশ্বাস আর তীব্র বিষাদের সংঘর্ষ। তাকবীরের চোখে আতঙ্কের স্পষ্ট ছাপ। টিভির স্ক্রিনে ভেসে থাকা ভিডিও দেখে ওর হাত থেকে এলিজাবেথের লাগেজটা দপ করে পড়ে গেল মেঝেতে। এলিজাবেথ একটা কোনো কথা বলল না, ছুটে গিয়ে একটা রুমের ভেতর থেকে দরজা আটকে দিল। ছুটে গেল তাকবীর নিজেও বদ্ধ উম্মাদের মতো। অঝরে ধাক্কাতে থাকে দরজায়। এলোকেশি, প্লিজ ওপেন দ্য ডোর, লেট মি এক্সপ্লেন। ফাঁক হয় না দরজার দুটো প্রান্ত। ভেতর থেকে ভেসে আসছে ভাঙচুরের শব্দ আর বুক ভাঙা হাহাকার। অস্থির হয়ে উঠল সুস্থ সবল মস্তিষ্ক। পাগলের মতো চেঁচাতে থাকে তাকবীর, প্লিজ আমাকে বলার সুযোগ দাও, পায়ে পড়ি তোমার। আমার উপর অভিমান করে নিজেকে কষ্ট দিও না এলিজাবেথ, শরীরে আঘাত লাগবে তোমার। মস্তিষ্কে তোলপাড়, বুক পাজরের পাজরের সুনামির ঢেউ। শরীরটা কেমন নিস্তেজ হয়ে গেছে। ধাক্কাতেও ভাঙছে না দরজা। আজ বোধহয় দরজাও সত্যের সাথে যুক্তিতে নেমেছে। অতীত প্রকাশ্যে টেনে হিস্ট্রি আনার। তাকবীর গলা ছেড়ে ডাকতে থাকলো, এলোকেশি গো, আমি নেই পাপের মধ্যে, আর নেই, আমি সব ছেড়ে দিছি আমি। কিন্তু কোনো সাড়া নেই। তাকবীরের মস্তিষ্কে গোলমাল লাগছে, সবকিছু কাঁপছে, দুলছে। যে চোখে এতদিন শুধু সম্মান দেখেছে, আজ সেই চোখে অবিশ্বাস। পাগল প্রায় হয়ে উঠল তাকবীর। ভেতরটা জ্বলছে পড়ছে, শুধু সেই 2 সেকেন্ডের অবিশ্বাসী দৃষ্টির কারণে। তার এলোকশির চোখ থেকে পানি ঝরেছে। তার জন্য, সে তেমনটা চায়নি। এই মেয়ের খুশির জন্য তো নিজের জীবনও দিতে পারত। এই মেয়েটার হাসির জন্যই তো সব আত্মত্যাগ। চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখেছে, তবুও জোর করেনি। যদি সে কষ্ট পায়, কখনো জোরে কথা বলেনি। ভীতু মেয়েটা যদি ভয় পায়, তবে কেন আজ এই মেয়ে তার জন্য কাঁদছে? আরো ছটফটে উঠল তাকবীর। এলোকেশি, আমার এলোকেশি, আমার কথা শোনো। আমার অনেক কিছু বলার আছে তোমাকে। তুমি এখনো অনেক কিছু জানো না, আমি বলতে চাই, আমাকে সুযোগ দাও। ভেতর থেকে সাড়া আসে না। বাড়ির প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয় তাকবীরের অসহনীয় চিৎকার। দূর থেকে মেয়েটা দাঁড়িয়ে বিমূঢ়ভাবে তাকিয়ে থাকে তাকবীরের পাগলামির দিকে। কেউ এগিয়ে যেতে সাহস পায় না। তাকবীর কাঁদছে, চিৎকার করে কাঁদছে। একবার দৌড়ে চলে যাচ্ছে বসার ঘরের দিকে, আবার ছুটে আসছে দরজার কাছে। কাট করার আসামিকে তো মৃত্যুর আগে কথা বলার সুযোগ দেওয়া হয়,
তুমি কি আমাকে সেটাও দেবে না? এত স্বার্থপর হলে কি করে? ধাক্কাতে থাকে, তবে দরজা খুলে না। তাকবীর মেঝেতে শুয়ে পড়ল, গড়াগড়ি করে কাঁদতে থাকে। তবে কি সে এখন ঘৃণার পাত্র? তার এলোকেশী কি তাকে আর ভালো মানুষ বলে ডাকবে না? সে খারাপ হয়ে গেছে, কিন্তু সে তো নিজের সমস্ত পাপ সত্যের চাদরে ঢেকে রেখেছিল, সবকিছু থেকে সরে এসেছিল। তাহলে কেন কেন ভেতরটা এত জ্বলে যাচ্ছে? কে দেখবে এই কষ্ট? কোথায় জায়গায় পাবে এই কষ্ট? চোখের পানি তো থামছেই না। অনেক ঘন্টা পেরিয়ে গেছে, তাকবীর এখন ছটফট করছে। যারা বলে পুরুষ মানুষ কাঁদে না, তারা কি এই শ্যামবর্ণের তাকবীর দেওয়ানকে দেখেনি? এরই মধ্যে রেয়ান ছুটে আসে। গাড়ির কলে রেয়ান এসেছে। তাকবীরকে মেঝেতে পড়ে কাঁদতে দেখে রেয়ান দ্রুত তাকবীরের রুমে গিয়ে একটা ওষুধের কোটা নিয়ে আসে। তাকবীর নেয় না, ছুঁড়ে ফেলে দেয়। তাকবীর রেয়ানের হাত চাপড়ে ধরল, অসহায়ের মতো বারবার বলতে থাকে, ও রেয়ান, বলো না তোমার ম্যামকে দরজা খুলতে। আমি বলতে চাই আমার অতীত হালকা হতে চাই। ও এমন করেছে কেন আমার সাথে? ওকে বলো না, আমি সব ছেড়ে দিয়েছি। বলো না ওকে দরজা খুলতে। তোমরা সবাই ওকে ধরে রেখো, দিও না আমার থেকে দূরে যেতে। রেয়ান কি জবাব দিবে? আদৌ কি কিছু বলার আছে? রেয়ানও অনেকক্ষণ দরজার কাছে গিয়ে ডাকতে থাকে, কিন্তু এলিজাবেথ দরজা খুলে না। তাকবীর আবারও হামাগুড়ি দিয়ে দরজার কাছে গিয়ে পিঠ ঠেকিয়ে বসে পড়ে। তার গলা ভেঙে গেছে। পথিকের মতো বসে রইল আরো কিছুক্ষণ, বারবার অস্পষ্ট স্বরে আওড়াতে থাকে, পরানটা ছুঁড়ে যে এত হাহাকার, সেগুলো কি তুমি দেখো না? দরজা খোলার শব্দ হলো। তাকবীর ভেতর হঠাৎ শ্বাস ফিরে এলো। তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। এলিজাবেথকে দেখার মুহূর্তে বুকের ভেতর তীব্র চাপ অনুভব করলো। কেঁদে কুটে কি অবস্থা করেছে মেয়েটার চেহারার। তাকবীর ছুটে গিয়ে এলিজাবেথের হাত ধরতে চাইলো। এলিজাবেথ হাত সরিয়ে নিল, তাকালো না পর্যন্ত। তাকবীরের নিঃশ্বাস থমকে যায়। কান নিষ্কুণের জলধারা কোনোভাবেই থামছে না। ম্যাম, আপনার স্যারকে সত্যিটা বলার সুযোগ দেওয়া উচিত। অতীত ছাড়া ভবিষ্যৎ তৈরি হয় না ম্যাম। এলিজাবেথের ঠোঁট কেঁপে ওঠে, গলা ফেটে যায়। বলুন না সবটা মিথ্যে, প্লিজ। তাকবীর চকিতে বসে পড়লো এলিজাবেথের পায়ের কাছে, হাত জড়িয়ে ধরলো এলিজাবেথের পা। আবারও হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করো এলোকেশী, আমি তোমার এই অগাধ বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এলিজাবেথের চোখের অশ্রু একের পর এক গড়িয়ে পড়ল। এলিজাবেথ জানতো সত্যটা, তবুও তার মন মানতে চাইছিল না। কিন্তু এখন আসামি নিজেই নিজের অপরাধ স্বীকার করেছে। এলিজাবেথ ছিটকে দূরে সরে গেল। তাকবীর এগিয়ে গেলে এলিজাবেথ পিছিয়ে যায়। তাকবীরের গলা দিয়ে শব্দ বের হতে পারছিল না, আর কাছে গেল না, দূর থেকে বলল, আচ্ছা, আমি কাছে আসবো না, আমরা এক জায়গায় বসি, একটু খোলামেলা কথা বলি। আমি চাই না আমাদের সম্পর্কটা চিরতরে নষ্ট হয়ে যাক, ফিগার আউট করা যাক। এলিজাবেথ বিস্ফোরিত হলো, আরো দূরে সরে ব্যথায় কেঁপে উঠল। কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে, আর না কখনো ছিল। যা ছিল তা শুধু ছিল সম্মান। আজ থেকে সেটাও নেই। ঘৃণা করি আমি আপনাকে। ঘৃণা মিনিস্টার তাকবীর দেওয়ান। তাকবীর রেয়ানের কোমরে গুজে রাখা গানটা নিয়ে এলিজাবেথের সামনে এগিয়ে দিল। নাও, মেরে ফেলো। তোমার চোখের ঘৃণার থেকে অন্তত এটা কম হবে। এলিজাবেথ গানটা ছুঁড়ে ফেলে দিল চিৎকার করে, আপনি এভাবে আমাকে কেন ঠকালেন? কেন? আমাকে তো আপনি শেষ ভাঙাটা ভেঙে দিলেন। কেন করলেন এমনটা? পাশ থেকে রেয়ান নিঃশব্দে বলল, ম্যাম, সত্যিটা আমি বলতে চাই। স্যার আপনার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, এমনকি নিজের রেয়ান! বিকট এক দমকে রিয়ানকে থামিয়ে দিল তাকবীর। এলিজাবেথ রাগে গর্জে উঠল তাকবীরের উপর। কেন ধমকাচ্ছেন? বলুক না সত্যি। আর কি মিথ্যে দিয়ে পাপ ঢাকবেন? আমি পাপী না এলোকেশী, পাপ আমাকে পাপী করেছে। শক্ত ঢোক গিলল তাকবীর। কিছুক্ষণ নীরব থেকে বলল, কি জানতে চাও বলো? এলিজাবেথ চোখে চোখ রেখে প্রশ্ন করল, আপনার চাচার পুরো পরিবার এবং আপনি মেয়ে ছিলেন? হুম। একটি শব্দ উচ্চারণ করলো তাকবীর। ইতালির শপিং মলে সেই ছেলেটাকে আপনিই মেরেছিলেন? হ্যাঁ। আর কাকে কাকে মেরেছেন আপনি? পথের কাটা সবাইকে। কতদিন ধরে চলছে আশ্রমের নাম করে এই রেকেটিং? অনেক বছর। নিঃশ্বাস আটকে আসছে এলিজাবেথের, কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফ্যাসফেসে আওয়াজে বলল, আপনি তো এমন না, তবুও কেন এমন হয়ে গেলেন? এই হাতে কেন রক্ত ঝরলো এত নিষ্পাপের? বাচ্চাগুলো কি ক্ষতি করেছিল আপনার? সত্যি আমি এমন ছিলাম না এলোকেশী, আমার অতীত আমাকে এই পথে নিয়ে গিয়েছে। কি ছিল আপনার অতীতে যে মৃত্যুকুপি পথ বেছে নিতে হলো? জানতে চাই আমি। সহ্য করতে পারবে তো? তাকবীর মুখে তুলে তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ ক্লান্ত ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে উত্তরের আশায়। মাথা নুয়ে চোখ বুজে ফেললো তাকবীর। মাই মাদার ওয়াজ রেপড while my mister
ওয়াজড ইন হার বেলি। পায়ের নিচটা কেঁপে উঠল। চিটকে দুকদম ভিজিয়ে গেল এলিজাবেথ। ওর প্রকম্পিত হাত ছুটে গেল পেটের উপর। তাকবীর বলতে শুরু করলো। ক্যালেন্ডারের পাতায় তখন ভাদ্র মাস। কোনো এক 99 সালের দিনলিপি। আরশিনগর গ্রামের চেয়ারম্যান তাজওয়ার সম্রাট বংশের গর্ব দ্বিতীয়বারের মতো নির্বাচনী প্রচারণায় নেমেছিল। প্রচারণার পথ তাকে নিয়ে গিয়েছিল পাশের চৈতন্য গ্রামে। চারপাশে নরম হাওয়া বইছিল। প্রকৃতি যেন নিজেই কোনো অদৃশ্য সুরে ডুবেছিল। সেই সুরের মাঝেই এক শ্যামবর্ণ কর্নার দেখা পেল তাজওয়ার। পরনে ছিল গাঢ় খেয়ের শাড়ি, কোমরে খসখসে ভাঁজ। পুকুরঘাটে কলসি ভরতে ব্যস্ত ছিল অষ্টাদশী। অথচ সে জানতই না যে পুকুরের জল তুলে তৃষ্ণা মেটাতে গিয়ে সে আরেকজনের বুকের ভেতর এক অবসন্ন চৈত্রের খা খা তৃষ্ণা জাগিয়ে দিয়েছে। সেদিন ফিরে গেলেও চোখে ঘুম ধরা দেয়নি। রাতভর তাজওয়ারের চোখে ভাসছিল সেই মুখখানা। চোখের পাতা বন্ধ করলে যেন শ্যামল সেই ছায়া দুলে ওঠে অন্তরের আঙিনায়। ভোর হতে না হতেই আর ধৈর্য ধরে রাখতে পারল না তাজওয়ার। ছুটে গিয়েছিল আবারও সেই কৃষ্ণ ধূসরিকার দেখা পেতে। মেয়েটির নাম ছায়া, পরিচিত ছায়ামালতী নামে। তবে সমাজের চোখে সে কেবল এক দাগ আর অভিশাপের ছায়া। ছায়ামালতীর কোনো পিতৃ পরিচয় ছিল না। মা মালতী গ্রামের পাগলিনী, যার পেটের সন্তান হিসেবে ছায়া জন্মেছিল। সে নিজেও জানত না তার সন্তানের আসল পিতাকে। সে দুনিয়ার কিছুই জানত না, কিছুই বুঝত না। তাই সমাজ তাদের ঠেলে দিয়েছে অমাবস্যার অন্ধকারে, যেখানে কোনো আলো পৌঁছায় না। একঘরে হয়ে বেড়ে ওঠা ছায়ামালতীর তাজওয়ার বুকের ভেতরটাই যেন ভেঙে পড়ল এক দেহাতি প্রাচারীর এসব শুনে। তবে 90 দশকে প্রেম তো কোনো নিয়ম মানে না, কোনো পরিচয়ের ফ্রেমে আটকা থাকে না। প্রেম জেগেছিল তাজওয়ারের মধ্যে তীব্র, দাবানলের মতো। ছায়ামালতী নর্দমার কাদা চলে ফুটে ওঠা স্বয়ং এক ফুটন্ত পদ্মফুল। গায়ের রঙের চাপা কাপড় তার সৌন্দর্য ঢাকতে পারেনি। পাগলের মেয়ে বলে সবাই দূরে থাকলেও সেই দূরত্বের মাঝেই ছড়িয়েছিল এক অস্পর্শ মায়ের রাজ্য। স্রষ্টা যেন কৃপণতা করতে ভুলে গিয়েছিল ছায়ামালতীকে গড়তে গিয়ে। ছায়ামালতী শুধু একটি অবহেলিত পরিচয়হীন মেয়ে নয়, সে ছিল এক রাজ্যের মায়া, যার প্রতিটি হাসিতে, প্রতিটি চাহনিতে, প্রতিটি নিঃশ্বাসে লুকানো ছিল কোনো এক অদেখা দেবতার আমোঘ আশীর্বাদ। আর তাজওয়ার, সে তো সেই আশীর্বাদে সিক্ত এক মানব, যাকে সমাজের দেয়াল থামাতে পারেনি। ছায়ামালতীর হৃদয়ে পুরুষ জাতির প্রতি জন্মেছিল তীব্র ঘৃণা। লোকমুখে শোনা তার পাগলিনী মা মালতীর করুণ জীবনের গল্প সেই ঘৃণার শিকড়কে আরও গেঁথে দিয়েছিল মনে। সমাজের অবজ্ঞা আর অপমানের পাহাড় বয়ে নিয়ে ছায়া বেছে নিয়েছিল নিঃসঙ্গ এক জীবন। সেলাইয়ের কাজে ছিল তার জীবিকা, আর ছোট্ট এক কুঁড়ে ঘরেই বন্দী ছিল তার সমস্ত জগৎ। পুরুষদের চোখ এড়াতে, অপমানের দৃষ্টির ভয় এড়াতে ছায়া খুব কমই ঘরের বাইরে পা রাখত। তবুও হাজার তালা চাবি দিয়ে মনকে আটকে রাখলেও ভালোবাসার দৃষ্টি থেকে নিজেকে লুকিয়ে রাখা যায় না। তাজওয়ার সেই প্রেমিক পুরুষ কোনো সংকোচ ছাড়াই একদিন পৌঁছে গেল ছায়ামালতীর ঘরের দরজায়। তবে ছায়া ছিল পাথরের মতো অবিচল। মুখের উপর দরজা আটকে দিয়েছিল। তাজওয়ার মুখের উষ্ণ ডাকও তার শীতল দেওয়ালের ফাঁক গলিয়ে পৌঁছাতে পারেনি। কিন্তু প্রেমিক তাজওয়ার রাগ করল না, দুঃখ পেল না, বরং আরো দৃঢ় হল তার মনের টান। নির্বাচনী প্রচারণার অজুহাতে বারবার ফিরে যেত চৈত্রন্যনগরে, শুধু এক ঝলক ছায়ামালতীকে দেখার আশায়। আর ছায়ামালতী, সে তো নিজের মনকে আগুনের শিখায় গোড়াত। তাজওয়ার চোখের সেই মগ্ন দৃষ্টিতে যে প্রেমের ভাষা ছিল, তা প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল কৃষ্ণকলি ছায়ামালতী। তাই তো নিজেকে আড়াল করে ফেলেছিল, অদৃশ্য করার চেষ্টা করেছিল এই দুনিয়া থেকে। কিন্তু তবু প্রেম কি এত সহজে ছেড়ে যায়? তাজওয়ার সাদা পাঞ্জাবি পরে যখন মিছিলের স্লোগান দিয়ে রাস্তা দিয়ে যেত, তখন ছায়ামালতী ঝোপের আড়াল থেকে দেখত। অজান্তেই তার চোখ খুঁজে নিত তাজওয়ার ছায়া। বুকের ভেতরে গোপনে জমা করত সেই অপার আগুন, যা সমাজের ঘৃণায়ও নিভে যায় না। প্রেম, এই দুই ভিন্ন আত্মার মাঝেও ক্রমশ চলে উঠছিল। একটি দরজা বন্ধ করে রাখলেও অন্য একটি জানালা দিয়ে ঢুকে পড়েছিল
অবহেলায়। তবে এভাবে আর কতদিন? ধৈর্যের ভাত ভাঙল অবশেষে প্রেমিক তাজওয়ারের। হৃদয়ের তীব্র টানে সোজা গিয়ে দাঁড়ালো পিতার সামনে, জানালো সেই অবৈধ কন্যা ছায়ামালতীকে বিয়ে করার ইচ্ছা। পিতার মুখে নেমে এলো কঠিন বিরোধের ছায়া। উচ্চ বংশের রক্তে নিচু জাতের মেয়ের নাম শুনে বেজে উঠল অমর্যাদার শখ। কিন্তু প্রেম কি কখনো থামে সমাজের নিষেধে? তাজওয়ারের বুকের মধ্যে যে প্রেমের নদী বইছে, তার স্রোতে কোনো বাধাই দাঁড়াতে পারল না। এক রাতে সমস্ত নিয়ম কানুনের শিকল ছিঁড়ে সরাসরি কাজে নিয়ে পৌঁছে গেল ছায়ামালতীর সেই পাটের তৈরি ছোট্ট কুঠিরে। আকাশের তারাগুলো সাক্ষী হয়েছিল তাদের পবিত্র বন্ধনের। বাতাস বয়ে নিল পবিত্র বন্ধনের মৃদু গন্ধ। সেই রাতেই সম্পূর্ণ হলো তাদের বিয়ে। ভোরের আলো ফুটতেই খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। সমাজ উত্তল হয়ে ওঠে। উচ্চ বংশের সন্তান হয়ে এক অবৈধ কন্যাকে বিয়ে করার জন্য তাজওয়ারকে কর্তমাক্ত করা হলো। অবজ্ঞা আর তিরস্কারের কাটার মুকুট পরানো হলো তার মাথায়। ত্যায্যপুত্র করা হলো তাকে। শুরু হলো কষ্টের দিন। সমাজ মুখ ফিরিয়ে নিল, পরিবার দূরে সরে গেল। তবে তাজওয়ারের মনে ছিল বিজয়ের ধ্বনি। যাকে ভালোবেসে নিজের সমস্ত কিছু ত্যাগ করেছে, তার পাশে দাঁড়ানোই তার আসল বিজয়। কষ্টের দিনে কষ্ট দিল না ছায়ামালতী। সে ছিল তাজওয়ারের প্রেরণা, শান্তির ঠিকানা। সময়ের স্রোত থেমে থাকে না। তাজওয়ার গড়ে তুলল নিজের আলাদা পরিচয়। রাজনীতির মঞ্চে তার প্রভাব ছড়িয়ে পড়ে। সমাজের চোখে বদলে যেতে লাগলো সেই নিষিদ্ধ প্রেমের রঙ্গ। বছরের ব্যবধানে অনেক কিছু পাল্টে গেল। তাজওয়ার আর ছায়ামালতীর ভালোবাসা ভাস্বর হয়ে উঠল নতুন আলোয়। তারা গড়ে তুলল ছোট্ট এক কুঁড়ে ঘর, যেখানে ছিল না সমাজের কোনো ঝঙ্গাল, শুধু ছিল ভালোবাসার নিঃশব্দ উষ্ণতা। একদিন পাগলিনী মালতী পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল, রেখে গেল তার মেয়ের জীবন এক অদ্ভুত শূন্যতা। তবে সেই শূন্যতা ভরিয়ে দিল নতুন অতিথি, তাদের সন্তান তাকবীর। জীবন পূর্ণ হলো সুখে, অভাব অভিযোগের কষ্ট বেরিয়ে। সমাজের ঘৃণার পাহাড় ডিঙ্গিয়ে তারা প্রমাণ করতে সক্ষম হয় প্রেম কোনো পরিচয়ের মুখাপেক্ষী নয়। প্রেমেই শেষ কথা, প্রেমে চূড়ান্ত জয়। নাতির মুখ দেখার পর শেষ বয়সে তাজওয়ারের বাবা অবশেষে মেনে নিয়েছিল ছায়ামালতীকে। তবে তাজওয়ার আর ফিরে যায়নি পিতৃগৃহে। কারণ ছিল একটাই, ছায়ামালতী তার প্রিয় স্ত্রীকে কখনোই ভাইদের বউদের ছোট্ট চোখে দেখার তুচ্ছতার মুখোমুখি করতে চায়নি। সমাজের সেই বিষাক্ত শ্রেণী বিভাজন থেকে দূরে রাখতে চেয়েছিল ছায়ামালতীকে তাজওয়ার। তাজওয়ার আর ছায়ামালতী ছিল একে অপরের প্রাণ, আর তাদের সেই প্রাণের পরিপূর্ণতা ছিল ছোট্ট তাকবীর। তাকবীর ছিল তাদের জীবনের আনন্দ, তাদের ভালোবাসা প্রতিচ্ছবি। কিন্তু তাকবীরের হৃদয়ে জায়গা করে নিয়েছিল এক শূন্যতা, একটি বোনের অভাব। ছোট থেকেই মা নেওয়াটা তাকবীরের একটাই ইচ্ছে ছিল, একটা বোন। তাকবীরের বয়স তখন 8 বছর। ছোট থেকেই খুব ভোলা ভালা ছিল তাকবীর। সময়টা তখনও আধুনিক প্রযুক্তির অগ্রগতিতে পিছিয়ে ছিল। আল্ট্রাসনোগ্রামের মতো কোনো সুবিধা ছিল না তখন। তবে যেদিন শুনল তার ভাই বোন আসতে চলেছে এই পৃথিবীতে, সেদিনই নিজের মনের মধ্যে গড়ে নিল এক বোনের ছবি। আর নাম তা তো আগেই ঠিক করে রেখেছিল, আলো। মায়ের নামে মিলিয়ে যেন মায়ের প্রতিচ্ছবি হয়ে পৃথিবীতে আসে তার ছোট্ট বোন, ছায়ার মতো কোমল, শীতল, মায়াময়। আলো আর ছায়া দুইটি বিপরীত সত্তা, তবুও একে অপরের পরিপূরক। ঠিক যেমন তাজওয়ার আর ছায়ামালতী। তাদের জীবনের আলো ছিল তাকবীর, আর তাকবীরের জীবনের ছায়া হয়ে আসবে তার ছোট্ট পরিবোন আলো। সব ঠিকঠাকই চলছিল। ছায়ামালতীর গর্ভে 8 মাসের আলো নিয়ে বড় হচ্ছিল আরেকটি প্রাণ। তাজওয়ারের জীবনেও ছিল স্থিতি, ভালোবাসা, পরিবার আর এক টুকরো শান্তি। কিন্তু সুখ কখনো স্থায়ী হয় না, বিশেষ করে যেখানে সমাজের শিকলে বন্দী সত্য। চতুর্থবারের নির্বাচনে চক্রান্তের শিকার হয়ে হেরে যায় তাজওয়ার। রাতের অন্ধকারে নেমে আসে অন্য এক অন্ধকার। নতুন চেয়ারম্যানের অমানসিক ক্ষমতার খেলা শুরু হয়। সেদিন রাতেই মিথ্যে মামলার দায়ে তাজওয়ারকে বাড়ি থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। তাকবীর, যার ছোট্ট হৃদয়ে তখনও ভয় বলে কিছু গড়ে ওঠেনি। তাকবীর সেদিন ছিল তার পৈতৃক বাড়িতে। চাচা সন্ধ্যায় এসে ওকে নিয়ে গিয়েছিল।
তার চাচাতো ভাইয়ের সাথে থাকার জন্য। সে জানতো না সে রাতে কি ঝড় বয়ে গিয়েছিল তার সাজানো পরিবারের উপর দিয়ে। তাজওয়ার ছিল সৎ, যার কারণে পুলিশের ওসির সাথে তার শত্রুতা অনেক পুরনো। সেদিন রাতে ওসি নিজে এসে তাজওয়ারকে হাতকড়া পরিয়েছিল। তাজওয়ারের অনুপস্থিতি যেন ডাকলো এক অভিশপ্ত রাতকে। সে রাতে আকাশ ভেঙে পড়ছিল বজ্রের গর্জনে। চারিদিকে জোরে বৃষ্টি যেন সৃষ্টিকর্তার কান্না হয়ে নেমেছিল। ছায়ামালতি ছিল তাহাজ্জুদের সেজদায়, স্রষ্টার কাছে প্রার্থনায় ডুবে। তাজওয়ার যাওয়ার আগে বলেছিল সকালের আগেই ফিরে আসবে, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই সকাল আর শান্তি নিয়ে আসেনি। দরজায় ধাক্কাধাক্কির শব্দ, এক ভয়ঙ্কর আসনি সংকেত। দরজা খুলতে দেখা যায় ওসির বিকৃতি হাসি, চোখে পশুর লালসা। ছায়ামালতির সৌন্দর্য যা একসময় তাজওয়ারের হৃদয় চালিয়েছিল, সেদিন সেই রূপেই তার জন্য অভিশাপ হয়ে নেমে আসে ধরিত্রীতে। গর্ভের সন্তান নিয়ে অসহায় ছায়ামালতি পড়েছিল এক হিংস্র জানোয়ারের কবলে। রাত ভর চলে পাশবিক নির্যাতন। ছায়ামালতির সৌন্দর্য ভেঙে চুরমার হয়ে যায় লালসার ভয়াবহ থাবায়। সেদিন সে শুধু নির্যাতিত হয়নি, তার ভিতরে প্রতিটি আশা, প্রতিটি স্বপ্ন ছিঁড়ে খেয়ে ফেলেছিল সেই দানব। ঝড়ের রাত, ছায়ামালতির গলা ফাটা আর্তনাদ আকাশের গর্জনেও ডুবে গিয়েছিল। কোনো দরজা, কোনো জানালা সেই চিৎকারের সাক্ষী হতে পারেনি। বাইরে যায়নি কোনো চিৎকার। চতুর্থ প্রহরে সেই নরপশু ক্লান্ত হয়। তবে ততক্ষণে যে সব শেষ। ছায়ামালতি সেই বিষাদময় রাতে অনুভব করেছিল তার মায়ের যন্ত্রণার প্রতিধ্বনি, যে যন্ত্রণার কথা সে ছোটবেলা থেকে শুনে এসেছে লোকমুখে। সেই অভিশপ্ত রাত শুধু তার শরীরকে নয়, তার আত্মাকেও ভেঙে দিয়েছিল। ভোরের আলো ফোটার আগেই তাজওয়ারের জামিন করিয়ে আনে তার বন্ধু, কিন্তু ভয় তাজওয়ারের মনে গেঁথে বসেছিল। ছায়ামালতিকে নিয়ে এক অজানার শঙ্কা তৈরি হয়েছিল ভিতরে। তাকে ধরে নিয়ে আসার সময় স্পষ্টতই দেখেছিল ওসির কুৎসিত দৃষ্টি পড়েছে ছায়ামালতির উপর। সে রাতে দীর্ঘ 10 বছর পর পৈতৃক ভিটেই পা রাখে তাজওয়ার। এক হাতে তাকবীরকে শক্ত করে ধরে মনে মনে প্রতিজ্ঞা নিয়েছিল সকাল হওয়ার আগে গ্রাম ছাড়বে। তার পরিবারের উপর কোনো অভিশপ্ত ছায়া পড়তে দেবে না। তাকবীর তখন ঘুমে টলছিল। উঠোনে পা রাখতেই কাদাতে তাজওয়ারের জুতো আটকে যায়। সময় নষ্ট না করে জুতো ছেড়েই তাজওয়ার তাকবীরের হাত ধরে টেনে নেই ভেতরে। দরজাটা আগেই খোলা ছিল। বুকের ভেতর ধপ করে ওঠে। বড় নিঃশ্বাস টানল তাজওয়ার। বসার ঘরে পা রাখতেই পদতলে অনুভব হয় এক ঘন তরল কিছু। নিচে তাকাতেই দেখতে পায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ। রক্তের প্রভাব অনুসরণ করে সামনে তাকাতেই পায়ের তলা অবশ হয়ে আসে। তাজওয়ার দ্রুত এক হাতে চেপে ধরে তাকবীরের চোখ। নিজেও আর এক মুহূর্তের জন্য সেদিকে তাকালো না। তাকবীরকে কোলে তুলে নিয়ে নিজের কক্ষে গেল তাজওয়ার। ধীর হাতে শিশুটিকে বিছানায় শুইয়ে দেয়। সাথে সাথে ঘুমিয়ে পড়ল তাকবীর। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল তাকবীরের। প্রতিদিনের মতো আজ পাশে মাকে পেল না। চোখের ঘুম আড়মোড়া দিয়ে ছেড়ে ফেলে মাকে ডাকতে ডাকতে বসার ঘরের দিকে যায় সে। মেঝেতে চোখ পড়তেই দৃষ্টি ঝলঝল করে উঠল তাকবীরের। ওর বোন এসে গেছে দুনিয়ায়। নিঃশব্দে শুয়ে আছে বাবা মায়ের মাঝখানে। তাজওয়ারের হাতে একটুখানি হাত মুঠো করে রাখা সদ্যজাত শিশু। ছায়ামালতি আর তাজওয়ারের মাঝখানে শুয়ে আছে আলো। তাজওয়ারের এক হাত ছায়ামালতির মাথার নিচে, আর ছায়ামালতির রক্তাক্ত হাত চাপা পড়ে আছে। তার আরেকটি হাত মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে আছে। নিথর প্রাণহীন সৃষ্টিকর্তার বিশেষ রহমতে তাকবীরের বনে এসেছে দুনিয়ায়। এই তো চোখের সামনে তাদের শুয়ে থাকার ভঙ্গিটা যেন ফ্যামিলি ফটো অ্যালবামের মতো নিখুঁত। তাকবীরের মস্তিষ্ক তখনও বুঝে ওঠেনি বাবার মুখের সাদা ফেনা, মায়ের রক্তে ভেজা নিথর শরীর। সে তো খুশিতে বিভোর। ফ্যামিলি ফটোকে পূর্ণতা দিতে সে নিঃসংকোচে মায়ের পাশে জায়গা করে নেয়। বোনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তবে আলোর শরীর ছিল বরফে ঠান্ডা। চমকালো তাকবীর। উষ্ণতা দিতে বোনকে নিজের সাথে মিশিয়ে নিল। রক্তে মাখানো গালে, কপালে, ঠোঁটে অজস্র চুমু খেল। বোন কান্না করে না কেন, কথা বলে না কেন? ডাকলো বাবা মাকে, কেউ সাড়া দেয় না। অস্থির হয়ে ওঠে তাকবীর, কান্না শুরু করে দেয় শব্দ করে। রাতের ঝড়ঝাপটা পেরিয়ে প্রকৃতি তখন নতুন রূপ নিয়েছে। বাইরে ঝলমলে রোদ,
তাকবীরের কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসে। মুহূর্তে কান্নার আহাজারি ছড়িয়ে পড়ল চারপাশে। ভিড়ের মাঝে তাকবীর সোফার এক কোণে জড়সড় হয়ে বসে রইল। কিছুই বুঝতে পারছিল না সে। পুলিশ এলো, তার চোখের সামনে বাবাকে অ্যাম্বুলেন্সে করে কোথায় যেন নিয়ে গেল।